দেখুন, আরজিকর কাণ্ডে যে একটা তরুণী চিকিৎসক যে হসপিটালে ডিউটিরত অবস্থায় কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ করা হলো, তারপর তাকে খুন করা হলো, যে এই ঘটনা আপামর জনসাধারণের মনে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে একটা নাড়া জাগিয়ে তুলেছে। মানুষ আজকে এর প্রতিবাদে গর্জে উঠেছে যে কি করে সম্ভব। সে একজন ডাক্তার, একটা তরুণী ডাক্তার, সে রাতে ডিউটি ছিল, সেই ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করা হলো হসপিটাল প্রেমিসেসে, তারপর তাকে খুন করা হলো। তারপরে গতি প্রকৃতি তার বাড়ির লোককে বলা হলো যে আপনার সুসাইড করেছে, বিভিন্ন রকম ভাবে ব্যাপারটাকে যেন কেমন একটা লঘু করে দেখানোর একটা যে প্রচেষ্টা, এক্ষেত্রে মানুষ এর প্রতিবাদে গর্জে উঠেছে। মানুষ চায়নি যে এই ধরনের একটা দুঃসংবাদ যেন সকলের কানে ভেসে উঠুক। আজকে যে ডাক্তার যারা জনসেবায় নিয়োজিত, যারা মানব সেবায় যারা নিয়োজিত, সেই সমস্ত ডাক্তারকে ডিউটিরত অবস্থায়, কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ, তারপরে তাকে খুন, এটা কোনোদিন মানুষ মেনে নেয় না। তাই এখানকার নাগরিক সমাজ জাতি বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ এই অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছে, এর প্রতিবাদ করেছে এবং প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তার শাস্তির দাবি করেছে। সকলেই বলছে উই ওয়ান্ট জাস্টিস। মহামান্য কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা মুভ হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি ম্যাটারটাকে অত্যন্ত স্পর্শকাতর হিসাবে উনি দেখে, সেন্সিটিভলি নিয়ে, উনি রাজ্য প্রশাসনের যে ইনভেস্টিগেশন, তার যে ঢিলে ঢালা ইনভেস্টিগেশন বলুন বা এর প্রতি অনীহা প্রকাশ করে সিবিআই ইনভেস্টিগেশন উনি দিয়েছেন এবং বেশ কিছু ডিরেকশন দিয়েছেন। ওই আরজিকর হসপিটালের যে প্রিন্সিপাল, যে অধ্যক্ষ, যে ভদ্রলোক সন্দীপ ঘোষ, ওনার বিগত দিনের যে কার্যকলাপ, এবং আমরা আজকালকে যে শুনতে পাচ্ছি ওনার বিরুদ্ধে রিট ফাইল হয়েছে, এবং উনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, ওনার যে চাল চলন বা ওনার যে বিগত দিনের যে চাকরির রেকর্ড, যাই হোক, উনি নৈতিক দায় স্বীকার করে উনি পদত্যাগ করলেন ওখানে। কিন্তু রাজ্য সরকার সে এতটাই প্রভাবশালী হয়, রাজ্য সরকারকে ব্যবহার করে হোক বা রাজ্য সরকার এই ঘটনাটাকে লঘু করে দেখিয়ে উনাকে আবার পুরস্কারে পুরস্কৃত করলো। 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আবার ওনাকে নিয়োগের ব্যবস্থা করা হলো। তো এই ঘটনা আমাদের মনে অত্যন্ত খারাপ লেগেছে যে আমরা অন্তত এই ধরনের সেন্সিটিভ কেসে আমাদের যে রাজ্যের যে সর্বময় কর্তৃ, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এদের উচিত হয়নি যে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত বা এই ইনস্টিটিউশনের যে মাথা, তাকে পুরোপুরি ধরার সার্টিফিকেট দেওয়া বা তাকে পুরস্কারে পুরস্কৃত করা, সে এমন কিছু করেনি। সে আমাদের মাথা হেড করেছে। আজকে আরজিকরের কাণ্ড পশ্চিমবঙ্গের মাথা হেড হয়ে যাচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে এর আন্দোলন হচ্ছে। তাই আমাদের কলকাতা হাইকোর্টের সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে। তারপরে আরো আশ্চর্যের বিষয় যে আমাদের সুপ্রিম কোর্ট সুমোটো উনি স্বতঃপ্রণোদিতভাবে, মাননীয় প্রধান বিচারপতি ভারতবর্ষে স্বতঃপ্রণোদিতভাবে আরজিকর কাণ্ডটাকে, গুরুত্বটাকে অনুভব করে মামলা নিয়েছেন। সেখানে ডাক্তারদের প্রোটেকশনের উপরে উনি একটা টাস্ক ফোর্স, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন এবং এই সিবিআই যে ইনভেস্টিগেশন সে সংক্রান্ত ওনারা নজরদারি করছেন। তাই আমরা চাইব যে এই প্রকৃত যারা অপরাধী এর মধ্যে সঙ্গে যুক্ত, কেননা একদম সিভিক পুলিশ তাকে অ্যারেস্ট করে দিল, সে ধর্ষণ করলো, তারপর খুন করলো, একটা হসপিটাল, একটা গভর্নমেন্ট প্রেমিসেসে, একটা অত বড় বিজি হসপিটাল, তার মধ্যে থেকে এটা একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর পিছনে আরো নিশ্চয়ই কোনো ব্যক্তি, কোনো অপরাধী এর সঙ্গে যুক্ত আছে। তাই সিবিআই যেভাবে ইনভেস্টিগেশন করছে, এটাও আমাদের মধ্যে একটা হতাশা হচ্ছে যে আর অপরাধীরা কোথায়। সাধারণ মানুষ প্রত্যেকের মনের বিশ্বাস, এবং এটা একটা বলুন হিউম্যান সাইকোলজি বলুন, মানবের যে একটা ব্যাপার, যে একক পক্ষে ক্রিমিনাল সাইকোলজি বলুন, এত বড় একটা ক্রাইম, একক ব্যক্তি তাকে ধর্ষণ করলো, তারপরে তাকে খুন করলো, হসপিটালে আর কেউ দেখলো না, কোনো আই উইটনেস নেই, এটা একটা আমাদের বোধগম্য হচ্ছে না। এর মধ্যে আরো অপরাধী যুক্ত। কিন্তু সিবিআই যে ইনভেস্টিগেশন, আমরা আশাবাদী সিবিআই নিশ্চয়ই কোনো অপরাধীকে, প্রকৃত অপরাধীকে খুঁজে বার করবে। কিন্তু 7 দিন 8 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারছি না। আমাদের মধ্যে একটা হতাশার একটা চাইতো, মানুষ আর যাবে কোথায়, কোথায় বিচার করবে? কোর্ট তো সিবিআই সর্বোচ্চ ইনভেস্টিগেশন যে টিম, তাকে দায়িত্ব দিয়েছে, তো তারাও ব্যর্থ হচ্ছে। সেই নোবেল, রবীন্দ্রনাথের নোবেল চুরি গেল, এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। তো মুখ্যমন্ত্রী বলেছিল যে সিবিআই ইনভেস্টিগেশন দিয়ে কি করবে, যেন কেমন একটা মনে হচ্ছে। যে যাই হোক, সিবিআই অফিসারদের উচিত আরো ইনভেস্টিগেশনটাকে ত্বরান্বিত করে অত্যন্ত স্পর্শকাতর হিসাবে ব্যাপারটাকে দেখে গুরুত্ব অনুধাবন করে, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এখানে নজরদারি আছে, সেখানে ব্যাপারটাকে আরো গুরুত্ব দিয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বার করতে হবে এবং এদের আইনের বিচার করতে হবে। সন্দীপ ঘোষ
তিনি যে আরজি কলেজের প্রিন্সিপাল, ওনার কার্যকলাপের ব্যাপারে সমস্ত কিছু ওই হসপিটালের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু ওনার বিরুদ্ধে 2023 সালে মুখ খুলেছেন, সংবাদ মাধ্যমকেও জানিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার বা কোনো তদন্তকারী সংস্থা নেই। এটাই তো আমরা বলছি যে উনি এতটা প্রভাবশালী। ওই যে ডেপুটি সুপার ছিলেন যে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালের, আক্তার আলী, উনি লিখিত অভিযোগ করেছেন এবং সেই সময় আমরা টিভিতে মিডিয়াতে আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে এই ওনার ওই টেন্ডার, বিভিন্ন রকম কার্যকলাপ, দুর্নীতির সঙ্গে যুক্ত, প্রভাব খাটানো, তো এই ধরনের বিষয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে ওই আক্তার আলীকে রাতারাতি নাকি ট্রান্সফার করে দিয়েছে, আক্তার আলীর কথা শুনে দেখছি। তো এটা সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ঘটনার পিছনে ওনার যে প্রত্যক্ষ মদত বা ওনার হাত থাকতে পারে, মানুষ তো আজকেও তাই তো দেখতে যাচ্ছে যে সিবিআই কি করছে। ওনাকে ডেলি 8 ঘন্টা 7 ঘন্টা করে জেরা করছে, আবার বাড়ি পাঠাচ্ছে, আবার জেরা করছে। হ্যাঁ, করুক, ইনভেস্টিগেশন স্বার্থে সেটা করতেই পারে, সেটা তার ইনভেস্টিগেশন অফিসারটা বুঝছে। একটা প্রশ্ন তার থেকেই যাচ্ছে, আদালতের নির্দেশে যখন সিবিআইয়ের হাতে তদন্তের ভার দেওয়া হয় এবং সিবিআই সন্দীপ ঘোষ ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করছে, অথচ এই আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার তিনি অভিযোগ করেছিলেন এই সন্দীপ ঘোষের নামে এই আর্থিক দুর্নীতি আরজি কর মেডিকেল কলেজের, তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন সিবিআই তদন্ত করছে, সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, সেই সময় রাজ্য সরকার এই তদন্তের জন্য, আর্থিক দুর্নীতির জন্য তদন্তের কারণে একটি সিট গঠন করেছে। তাহলে আগে কেন করেনি আর এখন কেন করতে হলো স্যার? দেখুন, এটাই তো সকলের মনে আজকে মানুষের, এই যে আরজি করের কাণ্ডটা ঘটলো তারপরে পরে রাজ্য সরকারের যে এদের যে সদিচ্ছা সন্দীপ ঘোষকে কেন্দ্র করে, তারপরে পরেই তো মানুষের মধ্যে মনের মধ্যে আরো ক্ষোভ জন্মালো যে এটা কি হচ্ছে, ন্যায় বিচার। তো সন্দীপ ঘোষকে যে পুরস্কারে পুরস্কৃত করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে, তাহলে সে কতটা প্রভাবশালী। তো তার বিরুদ্ধে একটা ডেপুটি সুপার হসপিটালে এসে কমপ্লেন করেছে স্বাস্থ্য দপ্তরে বা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে, সেখানে সেই কমপ্লেনের ভিত্তিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেবে, এটা তো কোনোদিন হতে পারে না। কেননা প্রশাসনের এবং নন্দীগ্রাম কাণ্ডে আমি বলবো না, হ্যাঁ, মুখ্যমন্ত্রী পা ভেঙেছিল কি ভাঙেনি, প্লাস্টারের গল্পটা, তো যে প্লাস্টারটা করেছিল আমি শুনেছিলাম সন্দীপ ঘোষ নাকি ওই প্লাস্টারটা করেছে। তো তার ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে যার যোগাযোগ, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যার ওঠা বসা, যে একটা অত বড় মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল, তো তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে, সে অভিযোগটা দুর্নীতি তদন্ত তো দূরের কথা, সে তো টেবিলেই উঠবে না, সেখানে টেবিলের নিচে ধামা পড়া চাপা হয়ে পড়ে থাকবে। যে বর্তমান যে শাসক দল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তারা কি এই গুন্ডাদের নিয়েই সরকার চালাতে চাচ্ছে? কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন সন্দেশখালী শেখ শাহজাহান, শিবু আজরা উত্তম, শাহজাহানের ভাই আলমগীর, জিসিবি, টাইগার, তারপরে সোনারপুরের কি জামাল, এরকমই প্রচুর আমরা দেখতে পাচ্ছি। এই আবার বেরোলেন এই সন্দীপ ঘোষ। দেখুন, এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন, তবে যে শাহজাহান কথাটা যেটা বললেন, বা এই যে টাইগার, জেসিপি, বিভিন্ন জনের কথা বললেন, জামালের কথা বললেন, এ তো আপনাদের মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি এই ধরনের আছে। আমরাও গ্রাম অঞ্চলে বিভিন্ন আইন পেশার সঙ্গে বিভিন্ন লোকের সঙ্গে যুক্ত। তো এই ধরনের লোক আমার তো মনে হয় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ওয়ার্ডে এই ধরনের একটা করে জেসিপি আছে, একটা, দুটো, তিনটে, এবং না থাকলেও সে জেসিপি তৈরি হয়ে যাচ্ছে যে আমি শাসক দলের নেতা। কেননা এখানে প্রশাসন বলুন, থানা বলুন, প্রশাসন বলুন, তাদের বিরুদ্ধে তো কোনো রকম যথোপযুক্ত ব্যবস্থা, তাদের বিরুদ্ধে কমপ্লেন গেলে প্রশাসন যেন কেমন একটা নিষ্ক্রিয় ভাব দেখায়, নিষ্ক্রিয় ব্যবহার হয়। সাধারণ মানুষ যদি কোনো অপরাধের, তার প্রতি অন্যায় হলো, তার প্রতিবাদ করে যদি কোনো অভিযোগ করে, তো সে যদি শাসক দলের নেতা হয় যার বিরুদ্ধে অভিযোগ করা হলো, তো তার বিরুদ্ধে কমপ্লেনটা নিতে গেলে প্রশাসন 2 বা 3 বার ভাবে কোথায় কিভাবে আউট অফ থানা কি করা। এই ধরনের ঘটনা আমাদের কাছে, এই ধরনের অভিযোগ আসে, আমাদের বিভিন্ন মক্কেলরা আমাদের কাছে এসে জানায়। তো এটা তো একটা ব্যাপার আছেই। তো আমি বলবো যে রাজ্য প্রশাসন, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এনাকে এই যে সদ্য ইলেকশন হলো, মানুষ ব্যাপকভাবে ওনাকে সমর্থন করেছে। তো তারপরে পরে রাজ্য প্রশাসনের উচিত এই ধরনের যারা অন্যায়কারী, যে সমস্ত যারা দুর্নীতিবাজ, যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে বলুন বা তৃণমূলের সঙ্গে যুক্ত, শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এদেরকে ছেঁটে বার করে দিন। এদেরকে মানুষ, আপামর জনসাধারণ এনাদেরকে পছন্দ করে না। পঞ্চায়েত ভোটে দেখেছি, যদি সঠিক ভোটটা হতো তো এদেরকে একটাও কেউ জিততো না। তো এই ধরনের প্রশাসনের উচিত, মানে আমাদের প্রশাসন বলবো শাসক দলের উচিত, তো এই সমস্ত অন্যায়কারী ব্যক্তিগুলোকে দলে না রেখে এর সংস্কার করা, দলটারও সংস্কার হওয়া উচিত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী
আপনি এখনই বললেন রাজ্যের মানুষ লোকসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে দেখে। যে পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে কামদুনি, নারীদের উপরে অত্যাচার হয়েই চলেছে। সর্বশেষ সংযোজন RG কর মেডিকেল কলেজ। কোথায় যাচ্ছে আমাদের রাজ্যের মহিলাদের সুরক্ষা, কোথায় স্যার? এটা তো অত্যন্ত একটা লজ্জার একটা ঘটনা, কামদুনির ঘটনা। এবং সেখানে পার্ক স্ট্রিটের যে রেপ হয়েছিল, সেখানে আমরা মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট দেখেছিলাম, প্রথমে উনি অস্বীকার করলেন, তারপরে দময়ন্তী সেন যে ইনভেস্টিগেশনটা হলো, তারপরে ঘটনাটা বেরিয়ে আসলো যে প্রকৃত রেপেরই ঘটনা। সেই মহিলা, সেই সুজেট উনি আর নেই, তো ওনার ওপর অঘটন ঘটেছিল। এবং সেই অপরাধে যে প্রাইম অ্যাকিউজড, যে আপনার কাদের খান না কি নাম আছে, সে নাকি নুসরত জাহান, যে তৃণমূলের যে প্রাক্তন MP, তার সঙ্গে নাকি অত্যন্ত যোগাযোগ ছিল, সেই অপরাধী এখনো পর্যন্ত ধরা পড়েনি। তারপরে নুসরত জাহান MP হলো। নুসরত জাহানের নামটা তখনই আমরা ভালোভাবে জানতে পারলাম, ওই ঘটনার সময় বিভিন্ন রকম মিডিয়াতে নামটা জড়িয়ে এসেছিল। তো যাই হোক, তারপর MP হলো। তো কামদুনির রেপের ঘটনাটা বলুন, এটাও একটা অত্যন্ত একটা লজ্জাকর একটা ঘটনা। সেখানেও মুখ্যমন্ত্রীর প্রাথমিক সদিচ্ছার অভাব ছিল, মানুষ দেখেছে। তাই এই RG কর কাণ্ড বলুন, তো এখানে আমি বলবো, যেহেতু আমাদের মহিলা মুখ্যমন্ত্রী বলছেন, বলুন উনি অত্যন্ত, আমি মানে ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে উনি অত্যন্ত মানে, চলুন এটা ঠিকই আছে, উনি একটা মুখ্যমন্ত্রী, কিন্তু এখানে মহিলাদের উপরে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে, তার পক্ষে যথোপযুক্ত দ্রুত ব্যবস্থা না নিয়ে যে সমস্ত ট্রিটমেন্টগুলো উনি দিচ্ছেন, বা যে সমস্ত ঘটনাগুলো কামদুনি বলুন বা এই পার্ক স্ট্রিটে বলুন, সেগুলো মানুষ মেনে নেয়নি, তারও প্রতিবাদ করেছিল। পার্ক স্ট্রিট রেপ কাণ্ড ঘটেছিল, কিন্তু সর্বশেষ যে RG করের ঘটনাটা ঘটলো, এটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে নানা জাগিয়ে তুলেছে যে এই অন্যায়ের একটা শেষ হওয়া উচিত। তাই মানুষ আজকে কোনো দল দেখছে না, কোনো ধর্ম দেখছে না, জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আজ রাস্তায় নেমেছে। আমাদের হাইকোর্টের আজকে যারা মৌরি বাবু, যারা ওই অ্যাডভোকেট ক্লার্ক, তারাও আজকে দেখছি ধর্ণা করলো, মানে মিছিল করে গোটা হাইকোর্টে প্রতিবাদ করছে যে উই ওয়ান্ট জাস্টিস, অপরাধীদের শাস্তি চাই, এবং ওই পরিবারের যাতে ন্যায় বিচার পায়। তাই আমাদের মুখ্যমন্ত্রীর আরো সজাগ হতে হবে, এবং এই ধরনের ঘটনা যেন আর রিপিটেশন না হয়, যেন পুনরাবৃত্তি না হয়, তার ব্যবস্থা করতে হবে। আর নিরাপত্তার, অভিভাবকরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে, সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তার নিশ্চয়তা ব্যবস্থা করা, যে আর এই ধরনের ঘটনা ঘটবে না, মানুষ যথাযথ নিরাপত্তা পাবে, প্রোটেকশন পাবে, আইনের বিচার পাবে।